এদিকে শেষ রক্ষা হল না আসিফ মাহমুদ ও আসিফ নজরুলের। শেষ মুহূর্তে গ্রেফতার দুই সাবেক উপদেষ্টা। আওয়ামী লীগে খুশির বন্যা। হঠাৎ একই ঘোষণা দিলেন শেখ হাসিনা। আমি কথা দিচ্ছি, যারা তোমাদের উপর অত্যাচার করছো, নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও। নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো, ওরা জয় বাংলা স্লোগান দেবে। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। এবার বোধহয় সত্যি সত্যি আসিফ নজরুল গংরা ফেঁসে যাচ্ছেন। আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য। জেলে যেতে হবে নাকি তার আগেই বিদেশে পালাবেন? আসিফের তো বিচার হতেই হবে। আসিফ নজরুল এবং দুই আসিফ ভুঁইয়া জয় বাংলার তীর্থস্থানে জেগে উঠেছে সম্ভাবনার দুয়ার। এই মুহূর্তে আমরা যে মিছিলটি দেখতেছি এটা হচ্ছে ধানমন্ডি 32-এ নবগঠিত ধানমন্ডি থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। ছাত্রলীগ তো আড়ালে নয়, সূর্যের হাসির মতো ওকে দিচ্ছে দপ্ত দুপুরে। জয় বাংলার তীর্থস্থান যেটা বলা হয় ধানমন্ডির 32 বা মুক্তিযোদ্ধাদের যে আতুর ঘর, যে ঠিকানা ধানমন্ডির 32, সেখানে জেগে উঠেছে সম্ভাবনার দুয়ার। প্রিয় দর্শক, গত 2 দিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে। দর্শক মন্ডলী, সেখানে তাকে বলতে শোনা গেছে যে আমি কথা দিচ্ছি তোমাদের উপর যারা নির্যাতন করছে তাদের নাম লিস্ট করে রাখো, 6টা মাস অপেক্ষা করো, আমি আসছি। দর্শক মন্ডলী, এছাড়াও তিনি আরো বলেছেন তাদেরকে নাকে খত দিয়ে জয় বাংলা বলিয়ে ছাড়বো, তারা জয় বাংলা স্লোগান দেবে। দর্শক মন্ডলী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? তিনি যে বলেছেন 6টা মাস অপেক্ষা করো, আমি আসছি। দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে কোনো ক্রমে মেনে নেওয়া যায়, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি এই 6 মাসের মধ্যে বাংলাদেশে ঢুকতে পারবে বা আসতে পারবে বলে কি মনে করছেন? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও এবার জেলে ঢুকতে হচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক মন্ডলী, তারা কিসের জন্য জেলে যাবেন তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, আপনি কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ডক্টর আসিফ নজরুলের বিচার চান কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা দেখবেন একটু পরেই। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো, ওরা জয় বাংলা স্লোগান দেবে। আমাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, দোয়া করি। শুধু তাই না, আমি কথা দিচ্ছি, যারা তোমাদের উপর অত্যাচার করছো, নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও। নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো, ওরা জয় বাংলা স্লোগান দেবে। যতক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে না এনেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম। আমি আসছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। এবার বোধহয় সত্যি সত্যি আসিফ নজরুল গংরা ফেঁসে যাচ্ছেন। আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য। বর্তমান সরকারের ক্ষমতায় আসার পরে সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে উৎসাহজনক, সব থেকে আশাবাদী এবং সব থেকে কি বলবো যে প্রয়োজনীয় যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা এই বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী নিয়েছেন। এর জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়। বর্তমান সরকারের ডাক সাইটে অনেক মন্ত্রী যে সাহসিকতা এখন পর্যন্ত দেখাতে পারেননি তার মন্ত্রণালয়কে কেন্দ্র করে, সেই সাহসিকতা দেখিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক। অসাধারণ সিদ্ধান্ত। আসিফ নজরুলদের কারসাজির কারণে কিভাবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারার কারণে ক্রিকেটের যে ভয়ানক ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে 3 সদস্যের একটা তদন্ত কমিটি করা হয়েছে। ফেঁসে যাচ্ছেন আসিফ নজরুল, জেলে যেতে হবে নাকি তার আগেই বিদেশে পালাবেন? মেটিকুলাস ডিজাইনে এই আসিফ নজরুল এবং ইউনুস গং এবং ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গং, তারা একটা মিথ্যা হত্যা মামলায় সাকিব আল হাসানকে ফাঁসিয়ে দিয়ে তাকে ক্রিকেট থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়েছে এবং তাদের এই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে মাশরাফিকে কিভাবে ক্রিকেটের আশেপাশে আসতে দেয়া হয়নি, অথচ বাংলাদেশের একজন মানুষও বলতে পারবে না যে মাশরাফির দ্বারা কোনো ধরনের কোনো ক্ষতিকর কাজ, অবৈধ কাজ করা সম্ভব।
সাকিবের ব্যাপারে অভিযোগ আসতে পারে, সাকিবকে নিয়ে অনেকের অনেক অভিযোগ রয়েছে ব্যক্তি সাকিবকে নিয়ে, কিন্তু মাশরাফিকে নিয়ে তো সেই অভিযোগ ছিল না, কিন্তু সেই মাশরাফিকেও ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মেটিকুলাস ডিজাইনে তার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলোও আমরা দেখেছি। সাকিব আল হাসানকে দুবাই পর্যন্ত এনে, আমেরিকা থেকে দুবাই পর্যন্ত আনার পরে তাকে আবার ফেরত যেতে হয়েছে, তিনি বাংলাদেশে আসতে পারেননি, কারণ তাকে বাংলাদেশে আসলেই গ্রেপ্তার করে জেলে ভরা হতো। এরপরে বিশ্বকাপের ঘটনা যেভাবে ঘটানো হলো, সেগুলো বাংলাদেশের ক্রিকেটকে একের পর এক ধ্বংসের দিকে নিয়ে গেছে। বিশ্বকাপ ক্রিকেটের যে না খেলা, সেই না খেলাকে কেন্দ্র করে আসিফ নজরুল নিজের পক্ষে অনেক সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় তার ওই সাফাই গাওয়ার ঘটনাগুলো কাজে দিচ্ছে না। তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে দিয়ে এই অসাধারণ কাজটা করতে পেরেছেন যে এটা নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। গণমাধ্যম নিশ্চিত করছে আজকে, চ্যানেল 24 এর শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে টি-20 বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। এখানে বলা হচ্ছে গত টি-20 বিশ্বকাপে এই 3 সদস্যের না খেলার জন্য 3 সদস্যের কমিটি করেছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসনের অনুবিভাগ ডক্টর AKM অলিউল্লাহকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য 2 সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অজংজাই মার্মা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তার মানে তামিম ইকবাল সভাপতি থাকাকালীনই এই কমিটির রিপোর্ট আমরা পাচ্ছি, এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা আশা করব যে আসিফ নজরুলকে গ্রেপ্তার যেন করা হয়, কারণ এটা প্রমাণ হওয়ার জন্য নতুন কোনো ওহী নাজিল হওয়ার দরকার নেই যে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট না খেলতে দেওয়া এবং ক্রিকেটকে ধ্বংসের মূল পরিকল্পনা আসিফ নজরুলই সর্বশেষ প্রতিষ্ঠিত করেছেন, এবং ক্রিকেট ধ্বংসের টোটাল যদি তদন্ত করা হয়, তাহলে সেই তদন্তে মেটিকুলাসলি উঠে আসবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কর্মকাণ্ড। এখানে বলা হচ্ছে যে এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে যে বাদ দেওয়া হলো, সেই ঘটনাকে পুঁজি করে আসিফ নজরুল যা যা করেছেন, কারণ IPL এর সঙ্গে বিশ্বকাপকে মিলিয়েছেন, IPL-এ মুস্তাফিজকে খেলতে যে দেয়া হলো না, তার পেছনে যে আসিফ নজরুল গংদেরই দায় আছে। আসিফ নজরুল গংরা বাংলাদেশে ভারতীয় দূতাবাসে আক্রমণ করেছে, ভারতীয় দূতাবাসে পাথর ছুঁড়েছে, গেট ভেঙেছে, ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেওয়ার হুমকি দিয়েছে, ডাকসু নেতারা মিছিল নিয়ে বাড্ডা পর্যন্ত গিয়েছে, ভাঙতে যাওয়ার মিছিল নিয়ে। সেই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে IPL থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তা এই অংশটা আলোচনাতেই তারা আনে না। মুস্তাফিজকে এমনি এমনি যে বাদ দেয়নি, বাংলাদেশের সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী যে লাফালাফি শুরু করেছিল, ভারতেরও তো সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে, ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে। তো আপনারা নারের তাকবীর বলে মাজার ভাঙতে পারবেন, সেটা বৈধ, আর ভারতীয় ভারতীয় কট্টর হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম বলে মুসলমানের দোকান ভাঙলে ওইটা অবৈধ হয়ে যায়। দুটাই তো অবৈধ। আপনারা ঝাঁঝর হয়ে চালুনের ফোঁটাকে যদি বড় ফোঁটা বলেন, তাহলে তো মুশকিল, কারণ চালুনের ফোঁটা তো ছোট ফোঁটা হয়, ঝাঁঝরের ফোঁটা তো অনেক বড় ফোঁটা হয়। এই ব্যাপারগুলো আমরা আমলে নিইনি। আসিফ নজরুলরা নিজের ইচ্ছে মতো, কারণ আসিফ নজরুল তা আদতে তো এজেন্ডাই নিয়ে বসেছিল যে তারা আমেরিকার ডিপ স্টেটের পারপাস সার্ভ করবে আর পাকিস্তানের পারপাস সার্ভ করবে, রাজাকার আলবদর আল শামসদের পারপাস সার্ভ করবে, যার উদাহরণ আমরা বিচার বিভাগে, আইন মন্ত্রণালয়ে বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি যে কাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, কোথায় কিভাবে করা হয়েছে, এবং এরা যে পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের পক্ষে কাজ করা যুদ্ধাপরাধীদের পক্ষে কাজ করেছে, তার উৎকৃষ্ট প্রমাণ তো শেখ হাসিনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল কিংবা সাধারণ কোর্ট ব্যবহার না করে ওই 71-এর যুদ্ধাপরাধী আদালত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের সিদ্ধান্ত নিয়েছে। এতেই তো প্রমাণ হয়ে যায় যে শেখ হাসিনা রাজাকারদের বিচার করার চেষ্টা করেছেন, এই জন্য তার উপরে প্রতিশোধ নিয়েছে আসিফ নজরুল এবং তার গঙেরা। তাহলে আসিফ নজরুল কাদের পারপাস সার্ভ করেছে? পাকিস্তানের পারপাস সার্ভ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধানকে সে ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের ধাপ্পাবাজির কারণে, অথচ ধাপ্পাবাজ পাকিস্তান বাংলাদেশকে ফাঁদে ফেলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়ে তারা ঠিকই বিশ্বকাপ খেলেছে এবং ভারতের সঙ্গে ম্যাচও খেলেছে। তারা কিন্তু থেমে থাকেনি, তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে। আবার পাকিস্তান যেন বিশ্বকাপ খেলে সেই তদবির করতে আমিনুল ইসলাম বুলবুল ছুটে গিয়েছিলেন পাকিস্তানে। কার টাকা খরচ করে গিয়েছিলেন? বাংলাদেশের টাকা খরচ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা খরচ করে আপনি পাকিস্তানের জন্য দালালি করতে পাকিস্তানে ছুটে যাবেন আর আপনার বিরুদ্ধে তদন্ত হবে না, এটা তো হতে পারে না। আমরা প্রথম দিকে ভেবেছিলাম আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, বাংলাদেশের বলা হয় ইতিহাসের অন্যতম সেরা, দ্বিতীয় সেরা ক্যাপ্টেন বললে তাকেই বলা হবে, প্রথম সেরা ক্যাপ্টেন অবশ্যই মাশরাফি, বাংলাদেশের ইতিহাসের সফল
এবং সবথেকে সেরা ক্যাপ্টেন মাশরাফিকে বলা হয়। এর আগের ইতিহাস পর্যালোচনা করে মাশরাফির আগের প্রজন্মের যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে আমিনুল ইসলাম বুলবুলকেই সেই স্বীকৃতি দেওয়া হবে। সেই কারণেই ভেবেছিলাম যে তিনি যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন তখন অসাধারণ কিছু হবে, কিন্তু তিনি দেখলাম যে পাকিস্তানপন্থীদের দালালি শুরু করলেন এবং আসিফ নজরুলদের দালালি শুরু করলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের দালালি শুরু করলেন, করে ক্রিকেটটাকে ডুবিয়ে দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেন। তদন্তে উঠে আসবে যা, আমরা আশা করি যে প্রকৃত চিত্রটা উঠে আসবে এবং এর দায় যাদের উপরে যাবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এই দাবি আমাদেরও থাকবে। অত্যন্ত নীরবে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে বাংলাদেশ ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন জায়গায় নতুন কমিটি দেয়া হচ্ছে। অনেক পুরনো কমিটি বাতিল করে নতুন নেতৃত্বকে অনুমোদন দেওয়া হচ্ছে কিংবা যুক্ত করা হচ্ছে, তবে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আবার প্রচার করছে। বিষয়টা বেশ চমকপ্রদ, তাই না? একটা দল যখন প্রবল বিপর্যয়ের মুখে, তখন তারা কিভাবে এই সাংগঠনিক গুজগাছের সাহস বা সুযোগ পাচ্ছে? এখন প্রশ্ন হলো, এই যে আওয়ামী লীগ ভেতরে ভেতরে একটা পুনর্গঠনের চেষ্টা করছে, এর পেছনে কি কোনো আন্তর্জাতিক মদদ বা ইন্ধন আছে? বিশেষ করে ভারতের অবস্থানটা আসলে কি? এই জায়গাটিতে আমি ভারতের কিছু প্রাপ্ত তথ্য উপাত্ত ঘেটে বিশেষ করে দিল্লির সাউথ ব্লকের বাস্তবসম্মত বিশ্লেষণের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। কিছুদিন আগে সেখানে বেশ কিছু আলোচনা কিংবা বলা ভালো হাই প্রোফাইল কূটনৈতিক বৈঠক হয়েছে। অনেকেই এই বিষয়গুলো শুনেছেন ভারতীয় সংবাদকর্মী কিংবা বিশ্লেষক অথবা বিভিন্ন পর্যবেক্ষকদের নানা আলোচনা থেকে। সেখানে খুব স্পষ্ট করে কিছু কথা বের হয়ে এসেছে, যা শুনলে আপনাদের অনেকের মাথার মধ্যে যে জট আছে আওয়ামী লীগের, সেই জট খুলে যেতে পারে। দেখুন, অনেকেই হয়তো ভাবেন বা বাজারে একটা মিথ প্রচলিত আছে যে ভারত হয়তো যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় বসিয়ে দেবে, কিন্তু বাস্তবতা আসলে এতটা সরল নয়। ভারতীয় সংবাদ সূত্র থেকে আমি যে মূল বিষয়টা ধরতে পেরেছি সেটা হচ্ছে সময়কাল। দেখুন, এটা 1971 সাল নয়, এটা 2026 সাল। 1971 সালে যা সম্ভব হয়েছিল, আজকের এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এই নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তা কোনোভাবে কিন্তু সম্ভব নয়। ভারত সরকারের কোনো বিশেষ বিমান এসে শেখ হাসিনাকে ঢাকার বিমানবন্দরে নামিয়ে দিয়ে যাবে না, কিংবা ভারতের কোনো কমান্ডো বাহিনী তার গাড়িবহর পাহারা দিয়ে তাকে তার বাসস্থানে পৌঁছে দেবে না। এই দিবাস্বপ্ন যদি কেউ দেখে থাকেন, তবে আমি মনে করি তা হবে বর্তমান পরিস্থিতিতে চরম বোকামি। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় কিন্তু। ভারত কি তাহলে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে ছুঁড়ে ফেলেছে? না, সমীকরণটা কিন্তু এতটা সহজ নয়। ভারত সরকার, তাদের নীতি নির্ধারক, তাদের কূটনৈতিক এবং প্রশাসকেরা খুব ভালো করেই বুঝেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবদান এবং তাদের অবস্থানটা ঠিক কোথায়। এবং তারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে আওয়ামী লীগ যদি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সেটা আখেরে ভারতের জন্যই লোকসানের কারণ হবে। কিন্তু কেন? কারণ প্রতিবেশী রাষ্ট্রে একটি ধর্মনিরপেক্ষ শক্তির উপস্থিতি ভারতের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই জরুরি বলে কিন্তু তারা মনে করেন। মাইনাস হাসিনা ফর্মুলায় যদি আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হয়, তবে ভারত সেটা কখনোই কিন্তু চাইবে না। তাই বলে ভারত যে সরাসরি এসে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সংঘাতে জড়াবে, বিষয়টা কিন্তু তেমনও নয়। ভারত সরকার কিন্তু অপেক্ষা করছে। আপনারা সম্প্রতি হয়তো শেখ হাসিনার একটি বক্তব্য শুনেছেন। সেখানে তিনি বলছেন যে মাত্র 6 মাস অপেক্ষা করতে ওনার নেতাকর্মীদের, 6 মাসের ভেতরেই বা 6 মাস পরেই তিনি দেশে ফিরবেন। এখান থেকে আপনারা আসলে কি বুঝতে পারেন? এখান থেকে ভারতের এই যে বৈঠক এবং শেখ হাসিনার এই যে বার্তা, এগুলোর মধ্যে কিন্তু একটি গভীর মিল আছে। সে মিলটি কোথায়? সে মিলটি হচ্ছে আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক শক্তি সঞ্চয় করা, নতুন নতুন কমিটি অনুমোদন দেওয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিট তারা গুছিয়ে যেভাবে একটি সুসংগঠিত পরিবেশ তৈরি করছে, তার সাথে ভারত যেভাবে তাদের নিরাপত্তা এবং তাদের জাতীয় স্বার্থ রক্ষা করে শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তনের একটি পথ তৈরি করে দিচ্ছে, এগুলো কিন্তু স্পষ্টভাবে প্রমাণ দেয় যে শেখ হাসিনার এই বক্তব্যটি আদৌ সম্পূর্ণ সঠিক হতে চলেছে। এখন শেখ হাসিনা 6 মাস পরে ফিরবেন নাকি 1 বছর পরে ফিরবেন, এটা নির্ভর করছে আওয়ামী লীগের এই যে সাংগঠনিক শক্তি অর্জন করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর। এখন প্রশ্ন আসছে কিসের অপেক্ষায়? রাজনীতির ভাষায় একটা চমৎকার উপমা আছে। একটি সরকার হলো একটা চলন্ত গাড়ির মতো, আর সেই গাড়ি যে রাস্তায় চলে তা কখনোই কিন্তু পুরোপুরি মসৃণ হয় না। কিছু দূর পরপরই রাস্তায় গর্ত থাকে, রাস্তায় খানাখন্দ থাকে। বিরোধী দলের কাজই হলো রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা। কখন সরকারি গাড়িটার চাকা সেই খাদে পড়বে, কখন গাড়িটা একটু হোঁচট খাবে। ভারত সরকার এবং আওয়ামী লীগ উভয় কিন্তু সেই অপেক্ষাতেই আছে। তারা দেখছে বর্তমানে যে সরকার ব্যবস্থা, তা সে তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন সরকারই হোক বা অন্য যে কোনো
ফরমেশনই হোক, তারা কখন কোন রাজনৈতিক বা অর্থনৈতিক বিপাকে পড়ে। বাংলাদেশের অর্থনীতি এবং বৈষয়িক অর্থনীতির যে গতি প্রকৃতি, তাতে সামনের দিনগুলোতে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আর ঠিক সেই সুযোগটার অপেক্ষাতেই যেন ওত পেতে আছে একটি পরাজিত শক্তি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন, এই যে আমি শুরুতে বললাম ছাত্রলীগ আর যুবলীগের নতুন কমিটি গঠনের কথা, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনাও নয়। এটা সেই অপেক্ষারই একটা প্রস্তুতি। যখন সরকারি গাড়ি খাদে পড়বে, তখন যদি রাস্তায় কেউ স্লোগান দেওয়ার না থাকে, কেউ যদি পরিস্থিতিকে কাজে লাগাতে না পারে, তাহলে তো সেই সুযোগ পুরোপুরিভাবে হাতছাড়া হয়ে যাবে। ভারত সরকার হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন চায় তাদের নিজস্ব কূটনৈতিক ও কৌশলগত কারণে, কিন্তু ভারত সরকার নিজে এসে সেই পুনর্বাসন কখনোই কিন্তু করে দিয়ে যাবে না। এই কাজটা আওয়ামী লীগকেই করতে হবে, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই করতে হবে। আর সেই মাটিতে দাঁড়ানোর খুঁটি হিসাবেই তারা ব্যবহার করতে চাইছে এই নতুন করে সাজানো ছাত্র এবং যুব সংগঠনগুলোকে। এবং তারা খুব ভালো করেই জানে যে বড় নেতারা এখন আর প্রকাশ্যে আসতে পারবেন না, কিন্তু তরুণ কর্মীরা যারা হয়তো বিগত দিনে খুব একটা সামনের সারিতে ছিল না, তাদেরকে দিয়ে একটা নতুন নেটওয়ার্ক তৈরি করা সম্ভব, এবং এটা খুব সহজ একটি কাজ হবে। আপনারা যদি আরেকটু তলিয়ে দেখার চেষ্টা করেন, এই যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, হোক সেটা বিজেপি বা তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে হাজারো মতপার্থক্য থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে এই যে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে, তারা কিন্তু এক বিন্দুতে মিলে যায়। শেখ হাসিনাকে ভারতে যে আশ্রয় দেওয়া হয়েছে, সেটা কিন্তু কেবল নরেন্দ্র মোদীর একক সিদ্ধান্ত নয়। ভারতের সব বড় বড় রাজনৈতিক দলের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। কারণ কারণ তারা মনে করে শেখ হাসিনা তাদের একজন পুরনো মিত্র। কিন্তু তাই বলে তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথেও কিন্তু সম্পর্ক খারাপ করতে চাইছে না কোনোভাবে। একটি নির্বাচিত সরকারের সাথে বাণিজ্য, কূটনীতি, সীমান্ত ব্যবস্থাপনা, এমন হাজারো বিষয় কিন্তু জড়িয়ে থাকে। সম্পর্ক ছিন্ন হলে এই সবগুলো বিষয়ে ব্যাঘাত ঘটবে, যেটা আসলে কাম্য নয়। ভারত তাই অত্যন্ত সাবধানে পা ফেলছে। তারা বর্তমান সরকারকে চাপ দিচ্ছে না, আবার পুরনো মিত্রকেও একেবারে কিন্তু হতাশ করছে না, সুযোগ করে দিচ্ছে। তারা শুধু একটা প্রসেস বা প্রক্রিয়ার দিকে নজর রাখছে। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু আওয়ামী লীগ তাদের ফেরার যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট সাজাচ্ছে। তারা বুঝতে পারছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখনই কোনোভাবে ফেরা সম্ভব নয়। তাই তারা শুরু করেছে পেরিফেরি বা প্রান্ত থেকে, জেলার পর জেলা, উপজেলার পর উপজেলা, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা অত্যন্ত সংগোপনে নিজেদের লোকজনকে সংগঠিত করছে। দর্শক, তথ্য খুঁজলে কিন্তু দেখা যায় এই কমিটিগুলোতে এমন সব মুখকে সামনে আনা হচ্ছে যাদের গায়ে হয়তো বিগত সরকারের দুর্নীতির বা সরাসরি জুলুমের দাগ খুব একটা লাগেনি। অর্থাৎ একটি রিফাইন্ড কিংবা পরিশোধিত রূপ নিয়ে তারা আবার রাজনীতিতে আসার চেষ্টা করছে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল গেম। সাধারণ মানুষের স্মৃতি কিন্তু খুব দুর্বল হয়, সময়ের সাথে সাথে অনেক খুবই সাধারণ মানুষের মন থেকে প্রশমিত হয়ে আসে। আওয়ামী লীগ কিন্তু সেই সময়ের উপরই বর্তমান সময়ে তাদের গুরুত্বপূর্ণ তাসের বাজিটি ধরেছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন, বর্তমানে কিন্তু কেউ খুব একটা উচ্চবাচ্য করছে না, দলের শীর্ষ পর্যায় থেকে কোনো আক্রমণাত্মক বিবৃতিও আসছে না। এই নীরবতা কিন্তু তাদের পরাজয় মেনে নেওয়ার লক্ষণ নয়, বরঞ্চ এটি হলো ঝড়ের আগের সেই বিখ্যাত নীরবতা। তারা তাদের শক্তি সঞ্চয় করছে, যা আমি আগেই বলেছি। আর এই শক্তি সঞ্চয়ের সবচেয়ে বড় হাতিয়ার হলো সংগঠন। যে দলের শেকড় যত গভীরে, সেই দলকে উপড়ে ফেলা ততটাই কঠিন। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে তাদের সেই শেকড় হয়তো অনেক জায়গায় পচে গিয়েছে, কিন্তু তারা এখন চেষ্টা করছে সেই পচা অংশটুকু কেটে ফেলে নতুন চারা রোপণ করার, নতুন বীজ বপন করার। আর সেই নতুন চারাই হলো এই নবগঠিত ছাত্রলীগ এবং যুবলীগের কমিটিগুলো। এখন প্রশ্ন হচ্ছে, সেই পচা অংশগুলো আসলে কারা? দেখুন, সেই পচা অংশগুলোই হচ্ছে জনগণের চিরশত্রু, দুর্নীতিবাজ, লুটেরা, যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাম বিক্রি করে শত শত কোটি টাকা কামিয়েছে, শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, বিদেশে দামি দামি বাড়ি করেছে, এবং জনগণের যে প্রাপ্য হক ছিল, প্রাপ্য অধিকারটুকু ছিল, সেই অধিকারটুকু তারা কেড়ে নিয়েছে। আর এই ব্যক্তিগণ বা এই পচে যাওয়া অংশরা কিন্তু বর্তমান সময়ে তারা দেশে অবস্থান করছেন না। তারা বিলাসী জীবনযাপন করছেন পালিয়ে গিয়ে অন্য কোনো দেশে, ইউরোপ, আমেরিকা, লন্ডন কিংবা মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহরগুলোতে। এবং বর্তমান সময়ে আওয়ামী লীগ চাচ্ছে এই পচা অংশগুলোকে, তাদের বর্তমান যে অবস্থান রয়েছে, যে অবস্থায় তারা আছেন, বিদেশে বিলাসী জীবনযাপন, সেই অবস্থায় রেখে তৃণমূলকে সংগঠিত করে শক্তি সঞ্চয় করে মাঠকে শক্ত করতে। একথায় বলা চলে, সেই পচা অংশগুলোকে কেটে সেগুলোকে কোনোভাবে তারা আর পরিচর্যা করছে না।
এখন পরিচর্যা ছাড়া সেই পচা অংশগুলো পরবর্তীতে কিন্তু এই আওয়ামী লীগে এসে সক্রিয় হতে পারবে না। তারা যদিও আওয়ামী লীগ ফেরার পর, এটা যদিও সময়ের ব্যাপার, ফেরার পর দেশে আসেন আওয়ামী লীগের সাথে যুক্ত হতে চান, কিন্তু তাদের শরীর থেকে সেই পচা দুর্গন্ধ বের হতে থাকবে। আর এই দুর্গন্ধ কিন্তু জনগণকে আবারও আওয়ামী লীগ করা বা আওয়ামী লীগের আমলে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, বিশেষ করে এই পচা অংশের মাধ্যমে, সেগুলো কিন্তু স্মরণ করিয়ে দেবে। তাই পচা অংশটাকে মলমপট্টি করা হচ্ছে ঠিকই, কিন্তু তাদেরকে কখনোই আর সুপ্ত হওয়ার সুযোগ দেওয়া হবে না। এটাই বর্তমান সময়ে আওয়ামী লীগের মূল লক্ষ্য, এবং তাদের একমাত্র টার্গেট হচ্ছে রিফাইন করে তারা ফেরা। তবে সেই রিফাইন্ডে কিন্তু শেখ হাসিনা মাইনাস হচ্ছেন না, বরঞ্চ সেই রিফাইন্ড হচ্ছে স্বয়ং শেখ হাসিনার নেতৃত্বে। এটা আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে আমার ভিডিও যে সকল আওয়ামী লীগ পন্থী অডিয়েন্স দেখেন, আওয়ামী লীগ পন্থী দর্শকরা দেখেন, আওয়ামী লীগকে সমর্থন করেন এমন দর্শকরা দেখেন, তাদের উদ্দেশ্যে আমি আজকে সরাসরি বলে দিলাম। কারণ শেখ হাসিনা ছাড়া এই আওয়ামী লীগ, এই রাজনীতি, এটা শক্ত অবস্থানে এসে বাংলাদেশে কখনোই দাঁড়াতে পারবে না। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটা কথাই বলবো, রাজনীতির এই দাবা খেলায় কোনো চালই শেষ চাল নয়। আজ যিনি রাজা, কাল তিনি হয়তো সাধারণ বুড়ো হয়ে যেতে পারে। আবার একটা সাধারণ বুড়েও একদিন চালের কিস্তিমাত করে দিতে পারে। আওয়ামী লীগ যে তাদের অর্গানাইজাল রিস্ট্রাকচারিং বা সাংগঠনিক পুনর্গঠনের কাজটি অত্যন্ত সতর্পণে শুরু করে দিয়েছে, তা কিন্তু আমাদের দেশের আগামী দিনের রাজনীতির জন্য এক বিশাল বার্তা বহন করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা, এটা কিন্তু অনেক সক্ষমতার পরিচয় বহন করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার মতো কোনো ঘটনা না। বাংলাদেশের মতো রাষ্ট্রে এটা দৃশ্যমান করে দেখিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সারা দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যার প্রশংসায় পঞ্চমুখ। এটা তো আপনারা বিগত সময় দেখেছেন। যেদিন রূপপুরে আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং হলো, এরপর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ছিল বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ। ঠিক একই সময়ে অন্যদিকে হাম ইস্যুতে মার্কিন ঘেটুপুত্র তারেকের উদাসীনতা এবং তার নানামুখী ব্যর্থতায় বাংলাদেশের মানুষ কিন্তু ত্যক্ত বিরক্ত। একদিকে রূপপুর নিয়ে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে আমাদের কার্ড বাবা তার ব্যর্থতায় বাংলাদেশের মানুষ ত্যক্ত বিরক্ত। এইটা জনাব কার্ড বাবা স্বাভাবিকভাবে তিনি নিতে পারেন নাই। ঠিক সেই সময়ে মতিয়ালু আওয়ামী লীগ সরকারের বিপক্ষে একটা বিস্ফোরা বপন করার চেষ্টা করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলো। তার ঠিক কয়েক ঘন্টা পর, কয়েক ঘন্টার ব্যবধানে বাংলার লুথার কিং একই পথে হাঁটলো। অর্থাৎ প্রথম আলো যে স্বরে কথা বললো, একই স্বরে বাংলার লুথার কিং কথা বললো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি, অতিরিক্ত 4 গুণ অর্থ ব্যয় নির্মাণ, বিএনপির কাঁধে ঋণের বোঝা, রূপপুরের বালিশকাণ্ড এবং আরো অসংখ্য বিষয় নিয়ে আমাদের লুথার কিং বক্তব্য দিয়েছে। সে বলেছে কর্ণফুলী টানেল অপ্রয়োজনীয় ছিল, পদ্মা সেতু এভাবে না করে অন্যভাবে করতে পারতো। মানে সে যে ক্লাস 10 পাস, সে সবাইকে মনে করে ক্লাস 10 পাস। সে যে 10 পাস অশিক্ষিত, সবাইকে মনে করে 10 পাস অশিক্ষিত। বাংলাদেশের মানুষ কোনো কিছু বুঝে না। সে আবার বলেছে কথা, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র 4 গুণ অতিরিক্ত ব্যয় নির্মাণ করা হয়েছে, যেটার ঋণের বোঝা টানতে হবে বিএনপিকে। তাহলে একটা প্রশ্ন, তার মানে আওয়ামী লীগ সরকার যা কিছু করেছে, যত উন্নয়ন করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সবকিছু আওয়ামী লীগের বাপের টাকায়? নিশ্চয় না। সবকিছু করা হয়েছে রাষ্ট্রের টাকায়। আর এটা রাষ্ট্রের নিয়ম, যখন যে সরকার থাকবে তখন ঋণের বোঝা তাদেরকে টানতে হবে। তারেক রহমান বলতেছে এই ঋণের বোঝা বিএনপিকে টানতে হবে। তার মানে কি সবকিছু বিএনপির বাপের পকেট থেকে দেবে? তারেক রহমানের বাপের এফডিআর করা টাকা থেকে এগুলা করবে, এগুলা ঋণ মেটাবে? বাংলাদেশে যতগুলো প্রজেক্ট হয়েছে সবকিছু তার মানে আওয়ামী লীগের টাকায় হয়েছে। আর বিএনপি এখন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে অতিরিক্ত টাকা, সেটা যে ঋণ নেওয়া হয়েছে রাশিয়া থেকে, সেটা দেবে? এইসব কথা আসলে বিষয় না, এইসব কোনো কথাই না। আসল কথা হলো তিনি বলতে চাচ্ছেন দেশে হামের টিকা নাই, দ্রব্যমূল্যের দাম বেশি, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা জঘন্য, বিএনপির নেতাকর্মীরা খুব অনাহারে আছে, এর কারণেই তারা মূলত চাঁদাবাজি করতেছে, তাই তো? এছাড়া তো আর কোনো ব্যাখ্যা আমি দেখি না। কিন্তু আসল তথ্য হলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ঋণ শোধ করা শুরু করবে বাংলাদেশ 2029 সালের জুন মাস থেকে। আমি আবার বলতেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ঋণের টাকা, রাশিয়া থেকে যে ঋণ নেওয়া হয়েছে, সেই টাকা আগামী 2029 সালের জুন মাস থেকে বাংলাদেশ কিস্তি হিসেবে পরিশোধ করা শুরু করবে। এবং এখানে বাংলাদেশ চাইলে রাশিয়ার সাথে কথা বলে নেগোসিয়েশন করে আরো সময় বাড়িয়ে নিতে পারবে। অর্থাৎ সেটা 2029 সাল থেকে 2030 কিংবা 2031 সাল পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে। এই ধরনের ব্যাপারও আছে। 2029 সাল থেকে ঋণের কিস্তি দেওয়ার কথা, সেই ঋণ জনাব তারেক রহমান ক্ষমতায় আইসা 2026 সাল থেকে দেওয়া শুরু করছে। অর্থাৎ কোনো চুক্তিমুক্তি কিছু নাই। মানে কত বড় মিথ্যাচার, কত বড় ভণ্ড এই ব্যক্তিটা, আপনারা জাস্ট চিন্তা করেন। আসেন তাকে একটা সিল মাইরা দেই, ডিপজলের মতো দে সিল। এবার আসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বালিশ কাণ্ডের ঘটনা বিএনপি সামনে আনার চেষ্টা করছে, সেখানে অতিরিক্ত দুর্নীতি হয়েছে, এটার প্রকৃত ঘটনা আপনারা জানেন? প্রকৃত সত্যটা কি আপনাদের জানা আছে? 2019 সালে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রজেক্টে বালিশ কাণ্ডের ঘটনা ঘটেছে, এই বালিশ কাণ্ডের মূল হোতা ছিল ওই প্রকল্পের যে নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম। মাসুদরা কখনো ভালো হবে না, এই মাসুদও ভালো হয়নি। সে তো আবার ছাত্র দলের নেতা, ভালো হওয়ার কোনো চান্সও নাই।
এই মাসুদ ছাত্র জীবনে বুয়েট ছাত্র দলের সভাপতি ছিল এবং বুয়েটের নির্বাচিত ভিপি ছিল। আবারও বলতেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্প, সেই প্রকল্পের যে প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার, সে ছিল ছাত্র দলের বুয়েটের সাবেক সভাপতি এবং বুয়েটের সাবেক ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত ভিপি। আর ওই প্রজেক্টের ঠিকাদার ছিল সাবেক যুবদল নেতা, বিশাল বড় ঠিকাদার জিকে শামীম। সেই জিকে শামীম কোভিডকালীন সময়ে যে দুর্নীতির দায়ে জেল খাটলো আপনাদের নিশ্চয়ই মনে আছে। অথচ প্রথম আলো ইচ্ছাকৃতভাবে জড়িত ব্যক্তিদের নাম পরিচয় লেখা নাই কোনো সংবাদে। গত দুদিন পূর্বে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, এমন ভাবে সংবাদ প্রকাশ করেছে যেন আওয়ামী লীগ এই দুর্নীতির সাথে জড়িত ছিল। আর আমাদের ঘেটুপুত্র, দুঃখিত মার্কিন ঘেটুপুত্র প্রথম আলোর স্বরে একই কণ্ঠে হুবহু মিথ্যাচার করে গেল। সরকার কি তাহলে মতি আলু এবং মাহফুজা নাম্বার চালাচ্ছে? অর্থাৎ ডেইলি স্টার, প্রথম আলোর প্রেসক্রিপশনে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালিত হচ্ছে? হতেই পারে। আচ্ছা, যাই হোক, সে সময় বালিশকাণ্ডের ঘটনার সামনে আসার সাথে সাথে শেখ হাসিনা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তাদের সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করা হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল। কিন্তু মজার ঘটনা, আমাদের মহাজন ডক্টর ইউনূস 5 আগস্টের পর এইসব জঞ্জালগুলোকে অবাধে জেল থেকে ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে প্রত্যেকটা বদমাইশকে। জিকে শামীম এখন টক শো করে। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, আওয়ামী লীগের শাসনামলে রূপপুরের মতো এত বড় একটা প্রজেক্টে ঠিকাদার এবং প্রকৌশলী সহ গুরুত্বপূর্ণ সব পদগুলাতে বিএনপির লোকজন ঢুকে গেছিল। ভাবা যায় বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ঠিকাদার বিএনপি পন্থী, বিএনপির নেতারা। এগুলা কিভাবে সম্ভব হয়েছে আওয়ামী লীগের শাসনামলে? এগুলো স্বাভাবিক কোনো ঘটনা না, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। বালিশকাণ্ড প্রকাশিত না হলে হয়তো বিএনপির দুর্নীতির দৌরাত্ম্য এই প্রজেক্টে কখনোই আমরা জানতে পারতাম না। হয়তো এই প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনো সাফল্যের মুখ দেখতো না, হতেই পারে। তারপরেও বাংলাদেশের সুশীলদের কাছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, স্বজনপ্রীতি করা দল, দলবাজি করা দল। কিন্তু সত্য তো এটাই, আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হইতো, দলবাজি করতো, তাহলে এই প্রজেক্টে বিএনপির কোনো লোকজন ঢোকার কোনো চান্সই পেত না। পেত? বলেন তো পেত না। এই যে এত বড় একটা প্রজেক্টে বিএনপির দুর্নীতিবাজগুলা ঢুকে গেছিল, এটাকে আওয়ামী লীগের বোকামি বলবো নাকি ব্যর্থতা বলবো আমি জানি না। এখানে আমি কোনো কমেন্টস করবো না, নো কমেন্টস। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্টকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং তার পরিবারকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য শত চেষ্টা ডক্টর ইউনূস তার ক্ষমতাকালীন সময়ে করেছিল, কিন্তু পারেনি। তারই ধারাবাহিকতায় বর্তমানে মতি আলু, প্রথম আলো এবং মার্কিন ঘেটুপুত্র জনাব তারেক রহমান করে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। হারিকেন দিয়ে খুঁজেও শেখ হাসিনার দুর্নীতি অপকর্ম তারা খুঁজে পাচ্ছে না। জনাব তারেক রহমান, এইসব কইরা কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে আপনাদের। আওয়ামী লীগের সম্পৃক্ততা খুঁজে বের করতে গিয়ে বারবার নিজের দলের দুর্নীতি বা চাঁদাবাজগুলোর নাম আপনার সামনে চলে আসবে, বের হয়ে আসবে, বাংলাদেশের মানুষ জেনে যাবে। জনাব ঘেটুপুত্র, মিথ্যাচার করার আগে ভাবা উচিত এটার ফিডব্যাক কিংবা এটার প্রতি উত্তর কি আসতে পারে। পুরো কথার সারমর্ম হলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই দুর্নীতির সাথে। বালিশকাণ্ড ঘটিয়েছিল বিএনপির প্রকৌশলী, বিএনপির ঠিকাদার। তারা ছাত্র দলের নেতা ছিল, ছাত্র দলের নির্বাচিত প্যানেলের ভিপি ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। জিকে শামীম ছাত্র দলের সাবেক নেতা ছিল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি মোতাবেক রাশিয়ার সাথে বাংলাদেশ সেই ঋণের টাকা কিস্তি আকারে পরিশোধ করা শুরু করবে 2029 সালের জুন মাস থেকে। জনাব কার্ড বা আপনি কি 2029 পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় টিকতে পারবেন? সেই সক্ষমতা কি আপনার আছে জনাব রহমান? প্রশ্ন রেখে গেলাম। মিথ্যাচার কম করে করেন, মিথ্যাচারে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আপনি ব্যর্থ, এটা আপনি মানেন, স্বীকার করেন, শেখ হাসিনার কাছে মাফ চান। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।